Hello everyone, myself Biplav and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটা আমি তোমাদের ধরে ধরে সলিউশন করেছি। তো গত ভিডিওতে আমি তোমাদের ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব এই অধ্যায়টি কমপ্লিট করিয়েছি। আজ আমি তোমাদের পার্সেন্টেজ বা শতকরা এই অধ্যায়টি তোমাদের আমি সম্পূর্ণ কোর্সে দেখাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন, তারা পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই সেটা তোমরা সব থেকে আগে দেখতে পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নটা দেখো কি আছে? ১৫% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় ৬০, প্রকৃত সংখ্যাটি কত? তো ১৫% বৃদ্ধি হয়েছে, যার ফলে সংখ্যার কত বেড়েছে? ৬০ বেড়ে গেছে। প্রকৃত সংখ্যাটি কত? তো প্রকৃত সংখ্যা তো আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিলাম ১০০%। তো ১৫% মানে যদি আমাদের ৬০ হয়, ঐকিক নিয়মে করি আমরা তাহলে ১% মানে কত? ৬০/১৫, তাই না? তাহলে ১০০% মানে কত? ৬০/১৫ ইন্টু ১০০। জাস্ট কাটাকাটি করলে আমরা প্রকৃত সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে ১৫ কে এটা দিয়ে কাটতে গেলে হয় ১৫ 4 এ ৬০, তাহলে 4 এর সাথে ১০০ গুণ করতে গেলে হয়ে যায় ৪০০। তাহলে প্রকৃত সংখ্যাটি কত আমাদের? ৪০০। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ২ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, ১২% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম ১৯.২ টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? তাহলে ১২% যখন আমাদের বৃদ্ধি পাচ্ছে বইয়ের দাম, তখন সেটির দাম হচ্ছে কত? ১৯.২ টাকা। ঠিক? তাহলে ১% যখন আমাদের বৃদ্ধি পাবে তখন দাম কত হয়ে যাবে? ১৯.২ বাই কত? ১২। তাহলে জানতে কি চেয়েছে বইটির বর্ধিত মূল্য কত? বর্ধিত মূল্য মানে ১০০ তো আমাদের প্রকৃত মূল্য, প্লাস বেড়েছে কত? ১২% বেড়েছে। অর্থাৎ টোটাল কত বাড়লো? ১০০ আর এদিকে ১২, ১১২। এটাই হচ্ছে আমাদের বর্ধিত মূল্য, তাই না? তাহলে ১১২% মানে কত? তো জাস্ট ১৯.২ নিচে ১২ ইন্টু ১১২। এবার কাটাকাটি করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই দশমিকটা উঠে নিচে হয়ে যাবে একটা 0। ২ দিয়ে কাটতে গেলে হবে এটা তোমার ৬০, আর এটাকে ২ দিয়ে কাটতে গেলে হবে ২ ৯ ১৮, ২ ৬ ১২। এটাকে তোমার ৪ দিয়ে কাটা যাবে, ৪ ১৫ তে ৬০, আর এটাকে ৪ দিয়ে কাটতে গেলে হবে ৪ ২৪ এ ৯৬। ৩ দিয়ে কাটতে গেলে হবে ৩ দিয়ে ৩ ৫ এ ১৫, ৩ দিয়ে কাটতে গেলে হবে ৩ ৮ এ ২৪। আর কাটা যাবে না। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হয়? ৮ এর সাথে ১১২ গুণ করলে কত হয়? ৮ ২ ১৬, ৬ হাতে থাকলো ১, ৮ ১ কে ৮ আর ১ এ ৯, ৮ ১ কে ৮, ৮৯৬, নিচে হচ্ছে কত? ৫। তাহলে ৫ দ্বারা ভাগ করার থেকে আমরা কি করব? উপর নিচে ২ দ্বারা গুণ করে দেব। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? নিচেরটা হয়ে যাবে আমাদের ১০, আর উপরটা গুণ করলে কত হয়ে যাবে? ৬ ২ ১২, ২ হাতে থাকলো ১, ৯ ২ ১৮, ১৯, ১৯ এর ৯ হাতে থাকলো ১, ৮ ২ ১৬ আর ১ এ ১৭। তাহলে ১৭৯২। তাহলে এটা ১৭৯২ কে ১০ দ্বারা ভাগ করা খুবই সহজ। এক ঘর আগে জাস্ট দশমিক পুট করে দিলে হয়ে যাবে। তাহলে ১৭৯.২। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৩ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি বইয়ের দাম ১৮০ টাকা থেকে বেড়ে ২১৬ টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তো খুবই সহজ একটি অঙ্ক। তো আগে ছিল আমাদের ১৮০ এবং পরে সেটি বেড়ে কত হলো? ২১৬, তাই না? তাহলে কত বাড়লো? ৩৬ বাড়লো। কততে? ১৮০ তে। তাহলে ১৮০ তে বাড়লো কত? ৩৬ টাকা। তাহলে ১০০ তে কত? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কাটাকাটি করলে। এখানে একটা 0, এখানে একটা 0 ক্যানসেল। ১৮ কে এটা দিয়ে কাটতে গেলে হবে ২, আর ২ এর সাথে ১০ গুণ করতে গেলে হয়ে যাবে ১০ ২ এ ২০। তাহলে ২০% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। ৪ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে ২০% ও ২৫% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তো এখানে আমাদের ৩টি সংখ্যা আছে। একটা প্রথম, একটি হচ্ছে আমাদের দ্বিতীয়, এবং একটি হচ্ছে আমাদের তৃতীয়। কোন সংখ্যাটার থেকে বলেছে? তৃতীয় সংখ্যাটির থেকে। তাহলে তৃতীয় সংখ্যাটিকে যদি আমরা ১০০ ধরে নিই,
তাহলে তৃতীয় সংখ্যাটি থেকে প্রথম সংখ্যাটি কত কম? 20% কম, অর্থাৎ 100 যদি 20 কম হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে প্রথম সংখ্যা, যেটা হবে 80। এবং দ্বিতীয়টি হচ্ছে 25% কম, তাহলে 100 25 কম মানে কত? 75। এবার কি বলেছে দেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5 কম। কার থেকে জানতে চেয়েছে? প্রথম সংখ্যা থেকে। প্রথম সংখ্যাটি কত ছিল? 80। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টি কত কম? 5 কম। 100 তে কত? এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। জাস্ট কাটাকাটি করে নিই। 0, 0 তো ক্যানসেল। আর এটা হচ্ছে তোমার কত? 2 দিয়ে 4, আর এটা হবে তোমার 2 দিয়ে 5, অর্থাৎ 5 5 এ 25/4। 25 কে 4 দ্বারা যদি ভাগ করা যায়, 4 4 এ 4 6 24, 1, তাহলে 6 পূর্ণ 1 এর 4%। কোন অপশন আছে? অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তো আমাদের ভেহিকল কটা আছে? 3টা। একটা হচ্ছে আমাদের বাস, একটা হচ্ছে আমাদের ট্রেন, এবং একটা হচ্ছে আমাদের ট্যাক্সি। তো এখানে আমাদের ট্যাক্সি ভাড়াটা বলেছে কি ট্যাক্সি ভাড়া থেকে, তো যার থেকে বলবে সেটাকে আমরা 100 ধরে নিব। তাহলে বাস কত কম? 50% কম, অর্থাৎ 50। আর ট্রেন কত কম? 40 কম। তাহলে 100 থেকে যদি 40 বাদ দেওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে 60। সেটি হচ্ছে ট্রেন। জানতে কার চেয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে ট্রেনের ভাড়া কত পেয়েছি এখানে আমরা? 60। কার তুলনায়? বাস ভাড়ার তুলনায়। বাস ভাড়া কত আছে? 50। এটাকে এই শতকরায় জানতে চেয়েছে, শতকরা অর্থাৎ 100। 100 তে কত? জাস্ট কাটাকাটি করব, অ্যান্সার। 0 0 তো ক্যানসেল। 5 দিয়ে কাটতে গেলে কত হয়? 5 2 10, অর্থাৎ 20। আর 6 আর 20 তে গুণ করতে গেলে কত হয়ে যায়? 6 2 12, অর্থাৎ 120। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 120। অপশন সি 120%। ঠিক আছে, যেহেতু শতকরা জানতে চেয়েছে 120%। সবটি পার্সেন্ট চিহ্ন হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 75 এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? তাহলে 75 এর সাথে কোন সংখ্যার যোগ করলে, কোন সংখ্যাটি আমি জানি না, সংখ্যাটিকে আমরা x ধরে নিলাম। কি করতে বলেছে? যোগ করতে বলেছে। এই x এর কত পার্সেন্ট? কোন সংখ্যার কত পার্সেন্ট? 75%, তাই না? তাহলে এর 75% অর্থাৎ কি? 75/100। যোগ করলে সংখ্যাটি কি হয়? সেই সংখ্যাটি হয়। তো সংখ্যাটিকে আমরা কি ধরেছি? x, তাহলে সেটাই হচ্ছে x। জাস্ট এটা ইকুয়েশনটাকে সলভ করব। 25 3 এ 75, 25 4 এ 100। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 75 প্লাস 3x, নিচে হচ্ছে তোমার 4 ইজ ইকুয়াল টু x। তাহলে 75 ইজ ইকুয়াল টু x। এই 3x টাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x/4। 75 ইজ ইকুয়াল টু, এই দুটোর লসগু হচ্ছে তোমার 4, তাহলে এটা হয়ে যাবে তোমার 4x মাইনাস, এটা হয়ে যাবে তোমার 3x, তাই না? তারপর এটা কি হয়ে যাবে তোমার দেখো, এটা হয়ে যাবে তোমার 75 ইজ ইকুয়াল টু 4টা x থেকে 3টা x বাদ দিলে হয়ে যাবে শুধু x, নিচে হচ্ছে তোমার 4। এবার কি করব, এটার সাথে এটা কি হয়ে যায়? কোনাকুনি বজ্রগুণ হয়ে যায়, তাই না? তাহলে কোনাকুনি বজ্রগুণ হলে x এর মান পেয়ে যাব। তাহলে 4 5 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30, অর্থাৎ 300। তাহলে x এর মান এখানে কত বেরালো? অপশন ডি 300। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হয়ে গেল এখানকার? 300। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, x এর 20% ইজ ইকুয়াল টু y এর 30% হলে y ইজ ইকুয়াল টু x এর কত শতাংশ? তাহলে x এর 20% অর্থাৎ 20/100 ইজ ইকুয়াল টু y এর কত শতাংশ বলেছে? বা 30%। শতাংশ শব্দের অর্থই পার্সেন্ট, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা এক্স ওয়াই এর মান বের করে নিই এখান থেকে, তাহলে 100 100 নিচের কাটাই যাবে, 0 0 এখানকার কাটাই যাবে। তাহলে এখানে আমরা এক্স আর ওয়াই এর মান কিভাবে পাবো? তাহলে ওয়াই এর মান এখানে পেয়ে যাব 2, আর এক্স এর মান পেয়ে যাব আমরা 3। জানতে কি চাইছে ওয়াই এক্স এর কত শতাংশ? ওয়াই এক্স এর কত শতাংশ? তাহলে এক্স এর মান আমরা এখানে কত পেলাম? এক্স এর মান পেলাম আমরা 3, যেটা হবে নিচে।
জানতে কার চেয়েছে ওয়াই এর, ওয়াই এর মান কত এখানকার 2, আর কি জানতে চেয়েছে এর কত শতাংশ, শতাংশ অর্থাৎ গুণ, গুণ 100, ঠিক আছে, শতাংশ অর্থাৎ 100। জাস্ট এটাকে কাটাকাটি করে নিই, তো কাটাকাটি তো এখানে যাবে না, 2 এর সাথে 100 গুণ করতে গেলে হয়ে যাবে তোমার 2 100 200, আর নিচে আছে কত 3, অর্থাৎ 200/3 কি পার্সেন্ট, যেহেতু আমাদের শতাংশ জানতে চেয়েছে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, x মাইনাস ওয়াই এর 50% ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30% হলে y ইজ ইকুয়াল টু x এর কত শতাংশ। জানতে কি চেয়েছে y x এর কত শতাংশ, তাই না? তাহলে এটা আমাদের বের করতে বলেছে। কন্ডিশন আমাদের কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই এর 50%, পার্সেন্ট উঠে নিচে 100, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর কত 30%। তাহলে এখান থেকে আমরা পার্সেন্ট পার্সেন্ট কেটে দিতে পারি, 0 0 ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, x মাইনাস ওয়াই, এই x প্লাস ওয়াইটাকে যদি আমরা নিচে টেনে নিই, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর সাথে 5 গুণ ছিল, তাহলে 5টা হয়ে যাবে এখানে, আর এক্স প্লাস ওয়াই এর সাথে 3 গুণ ছিল, সুতরাং 3টা হয়ে যাবে এখানে। এবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে এটা থাকবে তোমার 2x, আর নিচে থাকবে তোমার 2y ইজ ইকুয়াল টু, এটা থাকবে তোমার 2x আর নিচে থাকবে তোমার 2y ইজ ইকুয়াল টু, এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া করা যায়, 3 আর 5 হয়ে যাবে এটা 8, আর এটা তোমার হয়ে যাবে কত 2। তাহলে এখান থেকে তোমার 2 2 আমরা কেটে দিতে পারি, তাহলে এটা পেলাম আমরা x এর মান, আর এটা পেলাম আমরা y এর মান, এটাকেও কাটা যাবে, অর্থাৎ 2 4 8 4/1, ঠিক আছে। এবার আমরা জাস্ট এখানে y এর মান পুট করব, x এর মান পুট করব, y এর মান কত আছে 1 আর x এর মান কত পেলাম আমরা 4, ইনটু কত 100, তো 4 দিয়ে এটা কাটতে গেলে কত হয় 4 25 100, অর্থাৎ 25%, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কি এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তির ভাতাকে বলা হচ্ছে ডিএ, মূল বেতনের 140%। তাহলে মূল বেতন যদি আমাদের হয় 100, তার কত পার্সেন্ট, মূল বেতনের 140%, ঠিক আছে। মূল বেতন যদি আমাদের 100% হয়, তাহলে তার 140% হচ্ছে তার ভাতা। ভাতা সহ মূল বেতন হচ্ছে তোমার 36,000 টাকা। তাহলে মূল বেতন কত, তো মূল বেতন হচ্ছে আমাদের 100%, আর এই দুটোকে যোগ করতে গেলে কত হয় 240, 240%, এই 240% সমান আমাদের বলে দিয়েছে 36,000 টাকা। তাহলে 1% মানে কত, 36,000 ডিভাইডেড বাই কত 240, তাই না? তাহলে আমাদের জানতে কত চেয়েছে, মূল বেতন। তাহলে মূল বেতন হচ্ছে আমাদের 100%, তাহলে 100% এর মান আমরা কি করব, কি করে পাবো, উপরে 36,000, নিচে হচ্ছে তোমার 240, গুণ কত 100, জাস্ট কাটাকাটি করব অ্যান্সার। এখানে একটা জিরো, এখানে একটা জিরো তোমার ক্যান্সেল, 6 দিয়ে কাটা গেলে 6 4 24, 6 দিয়ে এটা কাটতে গেলে হয় 6 6 36, আর দুটা জিরো, আর এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 4 দিয়ে 4 15 60, একটা জিরো 150, অর্থাৎ 150 সাথে 100 যদি গুণ করা যায় কত হয়ে যাবে 15, আর কটা জিরো হচ্ছে একটা দুটা তিনটা, অর্থাৎ 15,000 টাকা। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তো একটা হচ্ছে আমাদের ট্রেন, আর একটা হচ্ছে আমাদের বাস। বাস ভাড়ার থেকে 60% বেশি কে, ট্রেন। তাহলে বাস ভাড়া যদি আমরা 100 ধরে নিই, আর ট্রেন ভাড়া তাহলে কত হয়ে যাবে 60% বেশি, অর্থাৎ 160। তাহলে এখানে জানতে কি চাইছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তাহলে এখানে কমছে কত, 60 কমছে। কার থেকে, ট্রেন ভাড়ার থেকে। ট্রেন ভাড়া কত আছে এখানে আমাদের 160, সেটা হয়ে যাবে তোমার নিচে। তাহলে 100তে কত, জাস্ট কাটাকাটি করি, 0 0 তো এখানে কাটাই যাবে,
2 দিয়ে কাটতে গেলে হয়ে যাবে তোমার 2 8 এ 16, 2 দিয়ে কাটতে গেলে হয়ে যাবে তোমার 3, 4 দিয়ে এটাকে কাটতে গেলে হয়ে যাবে তোমার 4 2 এ 8, আর 4 দিয়ে এটা কাটতে গেলে হয়ে যাবে তোমার 4 25 এ 100, আর এটা তাহলে গুণ করলে কত হচ্ছে 25 3 এ 75, আর নিচে হচ্ছে তোমার 2, 75/2 মানে হচ্ছে কিন্তু 37.5 বা 37.1 তাই না? তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে? তাহলে 160 এর 15% এর সাথে কত যোগ করতে গেলে, তো সেটা জানি না কত যোগ করছে, আমরা x ধরে নিলাম, যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে। জাস্ট কাটাকাটি করি, 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 5 3 এ 15, 5 দিয়ে 5 2 10 20, 5 এটা হচ্ছে তোমার 25 4 এ 25 1 এ 25, 25 4 এ 100, তাহলে এটা হয়ে যাবে তোমার কত, 16 3 এ 48, একটা জিরো, নিচে হচ্ছে তোমার 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 দিয়ে এটা কাটাই যাবে, তাই না? 4 দিয়ে 4 6 24 60, আর এখানে দেখো একটা শূন্য, এখানে একটা শূন্য কাটাই যাবে, 2 দিয়ে এটাকে কেটে দিলে কত হয়, 2 2 এ 4 আর 2 4 এ 8 অর্থাৎ 24, তাহলে ইকুয়েশনটা আমাদের এটা দাঁড়ায় 24 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 60, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 60 মাইনাস 24, আর 60 থেকে 24 বাদ দিলে কত হয়ে যায়, 10 থেকে 4 বাদ হচ্ছে 6, আর 6 থেকে 3 বাদ 3 অর্থাৎ 36। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বরটা দেখো কি বলেছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? তো একটা হচ্ছে আমাদের অরুণ, একটা হচ্ছে আমাদের বরুণ। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণ যদি আমাদের 100 হয়, তাহলে অরুণ কত হয়ে যাবে, 130, তাই না? তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম, কমছে কত, 30 কমছে, তাই না? 100 থেকে 130 থেকে 100 যদি বাদ দেওয়া যায় তাহলে কমছে কত, 30 কমছে। কার থেকে জানতে চেয়েছে, অরুণের থেকে কত কম, তাহলে অরুণ কত আছে, 130, তাহলে এটা তো আমরা সংখ্যায় পেলাম পার্সেন্টেজ, অর্থাৎ 100 তে কত, তাহলে এটাকে জাস্ট সিম্পলিফাই করে নিই, এখানে 0 0 কাটাই যাবে, তাহলে 3 100 তোমার হয়ে যাবে কত, 3 100 300, আর নিচে হয়ে যাবে তোমার 13, তো এটাকে ভাগ করলে কত হয়, 13 13 2 এ 26, 4 অর্থাৎ 40, 13 3 এ 39, 23 পয়েন্ট সামথিং একটা আসবে, তো এখানে আমরা অপশন টেস্ট করে নিতে পারি, কোন অপশনে দেখো 23 আছে, অপশন এই দেখো 23.07 আছে, আর কোথাও 23 নাই, তাহলে আমাদের অপশন এটাকেই ধরে নেব, আর চেক করার দরকার নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি বলতো, টাইমটাও সেভ হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কমাতে হবে কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো বলতো, একদমই সহজ পদ্ধতি। তো আমাদের দ্রব্য কি আছে, চিনি, কি কি বলে দিয়েছে, একটা মূল্য, একটা হচ্ছে আমাদের ব্যবহার, আর একটা হচ্ছে আমাদের খরচ। মূল্যর সাথে ব্যবহার যদি আমরা গুণ করি তাহলেই সেটা হয়ে যাবে খরচ, এবং বলছে খরচটা চেঞ্জ করা যাবে না, খরচটা আমাদের একই রাখতে হবে। তাহলে আগে আমাদের দাম ছিল চিনির কত, 100 টাকা ধরে নিলাম, এবং পরে সেটা দাম বের হয়ে কত পার্সেন্ট বাড়লো, 20% বাড়লো, তাহলে সেই দামটি পরে হয়ে গেল তোমার 120 টাকা। তো ব্যবহার আমরা কি করতে পারি, যখন আমাদের দাম 100 টাকা ছিল চিনির দাম, তখন তাহলে সেই সময় আমরা চিনি কতটা পেতাম, ধরে নিলাম 120 কেজি পেতাম, ঠিক আছে? তো যখন আমাদের চিনির দাম 100 টাকা ছিল তখন আমরা ধরে নিলাম চিনি আমরা 120 কেজি পেতাম, এবং যখন আমাদের দাম চিনির দামটা কত হলো, 120 টাকা, তখন আমরা কিন্তু চিনি কি পাবো, কম পাবো, তাই না? তাহলে তখন আমরা চিনি পাচ্ছি ধরে নিলাম 100 কেজি, আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম। তো যখন আমাদের চিনির দাম ছিল 100 টাকা, তখন আমরা চিনি পেতাম 120 কেজি, যখন আমাদের চিনির দাম বেড়ে গেল 120 টাকা হয়ে গেল, তখন আমরা চিনি পাচ্ছি 100 কেজি। তাহলে আমাদের মূল্য আর ব্যবহার বা কনজাম্পশন বা প্রাইস যাই বলো না কেন, সেটাকে যদি আমরা গুণ করি সেটাই পেয়ে যাবো আমরা কি, খরচ। তাহলে এখানে আমাদের খরচটা কি হচ্ছে, ইকুয়ালি হচ্ছে, 100 সাথে 120 যদি গুণ করি যেটা হবে, আর 120 সাথে 100 গুণ করলেও সেটাই হবে, তাই না? এবার জানতে কি চাইছে, দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, তাহলে দ্রব্যের ব্যবহার আমরা কতটা কমাচ্ছি, কত,
আগে ব্যবহার করতাম 120 ইউনিট, আর এখন ব্যবহার করছি 100 ইউনিট, বা আগে ব্যবহার করতাম 120 কেজি, আর বর্তমানে ব্যবহার করছি 100 কেজি, তাই না? তাহলে কত কমাচ্ছি? 20 কেজি কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি ব্যবহারের ক্ষেত্রে। কার তুলনায়? আগের তুলনায়। আগে আমরা কত ব্যবহার করতাম? 120 কেজি, সেখানে আমরা 20 কেজি কমিয়ে দিচ্ছি। তাহলে 100 তে কত? সেটাই আমাদের জানতে চেয়েছে। তো কাটাকাটি করব, 0 0 তো কাটাই যাবে, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 6 12, আর এটাকে তোমার 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3, আর এটা 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 50, আর 50 কে 3 দ্বারা যদি ভাগ করা যায়, 50 কে 3 দ্বারা ভাগ করতে গেলে হয় 3 1 কে 3, 2 0 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে হচ্ছে 2, এই 2টা তোমার উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 3, অর্থাৎ 16 15 2 এর 3। দেখো কিন্তু অপশনে দেওয়া নাই, এটা কিন্তু তোমাদের 2 হবে, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? তো একটা হচ্ছে আমাদের বর্তমান, আর একটা হচ্ছে আমাদের অতীত। তো বর্তমানে কি বলছে 20% বৃদ্ধি পেলো, তো অতীতে যদি ধরে নিলাম আমাদের 100 টাকা বেতন পেত, এবং বর্তমানে 20% বৃদ্ধি পেয়ে সেটা হলো 120 টাকা। তারপরে কি বলছে, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, পূর্বে অর্থাৎ অতীতের বেতন দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে অতীতের যদি আমরা বেতন দিই, কত কমাতে হবে আমাদের? 120 থেকে 100 যদি যাই, তাহলে কমছে কত? 20 কমছে। কার থেকে? বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত, এটা তো বর্তমানে বৃদ্ধি পেয়েছে, তাই না? 120, তাহলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে 120। তাহলে এটাকে যদি আমরা শতকরায় বের করি, তাহলে 100 দ্বারা গুণ, জাস্ট কাটাকাটি করব। 20 দিয়ে কাটতে গেলে হচ্ছে 6, আর 2 দিয়ে হচ্ছে তোমার 3, 2 দিয়ে হচ্ছে তোমার 50, তাহলে 50/3 মানে কত? 16 পূর্ণ 2 এর 3%। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কে। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? তো ধরে নিলাম আগে ছিল আমাদের বেতন 100 টাকা, এবং পরে সেটি কি হয়েছে, বেতন প্রথমে বেড়ে গেল, তাহলে 100-র কত পার্সেন্ট বাড়লো? 20% বেড়ে গেল, ঠিক আছে? যেহেতু বাড়লো 120%, তাহলে সেটি বেতন কত হয়ে গেল? 120। তারপরে কি বলছে, আবার 20% কমে গেল, এখান থেকে আবার কত কমলো? 20% আবার কমে গেল। তো 20%, 120-র 20% কত? তাহলে 20/100, 0 0 তো ক্যান্সেল, 0 0 কাটা, তাহলে 12 দিয়ে 24, তাহলে 120-র 20% হচ্ছে তোমার 24, অর্থাৎ 120 থেকে আবার যদি 24 তোমার 24 কমে যাবে, তাহলে সেটি হয়ে যাবে কত? 96। তাহলে আলটিমেটলি কত কমলো? আগে ছিল আমাদের 100, এবং পরপর দুবার বাড়া আর কমার ফলে আমাদের কি হলো? আলটিমেটলি দেখা গেল 4% কিন্তু কমে গেল। 100-র মধ্যে 96 কমে গেল, মানে কি 4% কমে গেল, তাই না? তো 4% কি হলো? হ্রাস পেলো। সেটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 4% হ্রাস। এটা তো একটা কনসেপ্ট গেল। আর একটা কনসেপ্ট কি, 2 নম্বর কনসেপ্ট হচ্ছে তোমাদের সাকসেসিভ রুলস। সেটি কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট রুলস, এরপরে কিন্তু আমরা ওই টাইপেই করাবো, ওই রুলসেই করাবো। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, জাস্ট মানগুলো পুট করব। এখানে এক্স অর্থাৎ প্রথমে কত বাড়লো? 20 বাড়লো, তাহলে প্রথমে বৃদ্ধি পেল 20, তারপরে কত কমলো? 20 কমলো, অর্থাৎ বিয়োগ 20, প্লাস এক্স প্রথমে বাড়লো কত? 20, তারপরে কমলো কত? -20, ডিভাইডেড বাই কত? 100। তো এখানে +20 -20 তো আলটিমেটলি কাটাই যাবে, আর এখানে 20-র সাথে 20 যদি গুণ করা যায়, তাহলে 20 20 হয়ে যাবে কত? 400, অর্থাৎ -400, আর নিচে হচ্ছে কত? 100, 0 0 তো কাটাই যাবে, আলটিমেটলি পড়ে থাকবে -4, অর্থাৎ হ্রাস। তাহলে মাইনাস যখন আসবে তাহলে সেটা হয়ে যাবে কি? হ্রাস। আর যদি প্লাসে আসে তাহলে সেটা হয়ে যাবে কি? বৃদ্ধি। ঠিক আছে? তো এটাও একটা কনসেপ্ট, তোমরা নোট করে রাখবে। তো এরপরে এরকম টাইপের অনেক কি কোয়েশ্চেন থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? তো একটা হচ্ছে আমাদের আয় বা ইনকাম, একটা হচ্ছে আমাদের খরচ বা এক্সপেন্ডিচার, একটা হচ্ছে আমাদের সঞ্চয় বা সেভিংস। তো আয় যদি আমরা 100 টাকা ধরে নিই, এবং এখানে বলেছে আয়ের 10% সঞ্চয় করছে,
তাহলে আয়ের 10% সঞ্চয় মানে কি 10। তাহলে খরচ কত টাকা করছে? ইনকাম যদি 100 টাকা করে আর সঞ্চয় মানে জমিয়ে রাখে 10 টাকা, তাহলে সে খরচ করছে কত টাকা? 90 টাকা। ঠিক? তারপরে কি হয়েছে দেখো, তার আয় 10% কমলেও, তার আয় এবার 10% কমে গেল, অর্থাৎ 90 টাকা যদি সে আয় করে, ইনকাম করে, যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, সঞ্চয়টা আমার একই থাকছে, তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে এবার এইভাবে চিন্তা করো তোমরা, ইনকাম করছো 90 টাকা এবং সঞ্চয় করছো তোমরা 10 টাকা বা জমিয়ে রাখছো 10 টাকা, তাহলে খরচ কত টাকা করছো? তাহলে 90 থেকে 10 বাদ, অর্থাৎ 80 টাকা তোমরা কি করছো? খরচ করছো, তাই না? তো এবার জানতে চেয়েছে তবে তার শতকরা খরচ কত কমবে। তাহলে আগে খরচ হতো 90 টাকা এবং খরচ হচ্ছে বর্তমানে 80 টাকা, তাহলে কত কমছে? 10 টাকা খরচ কমছে। কততে কমছে? 90 এ কমছে। 90 এ 10 টাকা খরচ কমছে, 100 তে কত? সেটাই জানতে চাইছে, খরচ কত কমবে বলেছে। দেখো ভালো করে প্রশ্নটা। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটাই যাবে। 100/9, 100/9 কে যদি আমরা ভাগ করি, 9 1 কে 9, 10, 9 1 কে 9, 1, অর্থাৎ 11.1 এর 9%, তাই না? অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে তাহলে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তো এর আগেরটাতে আমি একটা করালাম সাকসেসিভ রুলস, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তো এখানে x অর্থাৎ কত? 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমেও বৃদ্ধি এবং পরেরটিতেও বৃদ্ধি। পরেরটি কত? 30 বৃদ্ধি পেল, এবং এখানে হয়ে যাবে তোমার 20 ইন্টু 30, তাই না? ডিভাইডেড বাই কত? 100। তো এখানে তোমার কত হচ্ছে দেখো, এখানে তোমার একটা জিরো তো ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে তোমার হচ্ছে তোমার 20 আর 30 যোগ করলে হচ্ছে তোমার কত? 50, প্লাস 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6, অর্থাৎ 56%। 56% কি হয়ে যাবে? বৃদ্ধি, তাই না? যেহেতু আমাদের অ্যান্সার কি আছে? প্লাস এসছে। তাহলে 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? তো এটাও সেম একই ফর্মুলাই করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তো এখানে এক্স কি 20% কি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্লাস 20, তারপরে 10% হ্রাস পেল, তাহলে -10, প্লাস এখানে হয়ে যাবে তোমার 20 ইন্টু -10, তাই না? ডিভাইডেড বাই কত? 100। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কত হচ্ছে দেখো, এখানে তোমার একটা জিরো কাটাই যাবে, এখানে একটা জিরো কাটাই যাবে, তাহলে এটা হচ্ছে তোমার প্লাস 20 -10, আর এখানে হয়ে যাবে তোমার প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2, আর এখান থেকে আমরা কি বের করতে পারি? 10 আর 2 যোগ করলে কত হয়ে যাবে তোমার? 20 -10, আর 2 হয়ে যাবে তোমার 10 যোগ 2, তাহলে আমরা এটা লিখতে পারি 10 আর 2 এ 12, অর্থাৎ 20 থেকে 12 বাদ দিলে হচ্ছে তোমার 8%। 8% কি হয়ে যাবে? এখানকার বৃদ্ধি হবে, যেহেতু আমাদের মাইনাসে আসেনি, তাই না? মাইনাসে আসতে গেলে সেটা আমাদের হ্রাস হতো, এটা হয়ে যাবে আমাদের বৃদ্ধি। তো অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? সেম ফর্মুলা একই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। জাস্ট মান পুট করব। প্রথমে হচ্ছে আমাদের 40% হ্রাস পেল, তারপর আমাদের 10% হ্রাস পেল, তাহলে -40 ইন্টু -10, তাই না? ডিভাইডেড বাই 100। এবার এখানে তোমাদের মাইনাস মাইনাসে কত হয়ে যায়? প্লাস, তাহলে 40 আর 10 হয়ে যাবে 50, প্লাস এখানে তোমার একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটাই যাবে, আর এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাই না? গুণ হয়ে প্লাস হয়ে যায়, আর প্লাসে প্লাসে প্লাস, আর 4 এর সাথে 1 গুণ করতে গেলে হয়ে যাবে 4 1 কে 4, তাহলে 50 থেকে 4 বাদ দিলে কত হয়ে যায়? 46, তাহলে -46 অর্থাৎ হ্রাস, তাহলে -46% আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। মাইনাস অর্থাৎ কিন্তু হ্রাস, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। অপশনে আবার মাইনাস খুঁজতে যেও না, কারণ এখানে বলেই দিয়েছে মোট হ্রাসের হার কত, তাহলে সেটা হচ্ছে কত? 46%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
20 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তো 36% হচ্ছে আমাদের পাস, এবং একটি ছাত্র পেয়েছে 190 নম্বর, আর তাকে ফেল করানো হয়েছে কত নম্বরের জন্য? 35 নম্বরের জন্য ফেল করা হয়েছে। তাহলে সে যদি 35 নম্বর পেয়ে যেত তাহলে সে পাস করে যেত, তাহলে আমরা উভয় ক্ষেত্রে পাস পাস করে দিলাম। তাহলে 36% ইজ ইকুয়াল টু আমাদের কত? 190 প্লাস 35 অর্থাৎ 225। 36% মানে যদি আমাদের 225 হয়, তাহলে 1% আমরা বের করে নিই প্রথমে, অর্থাৎ 225 ডিভাইডেড বাই 36। জানতে কি চেয়েছে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে মোট নম্বর হচ্ছে আমাদের 100%, তাই না? 100% এর মান বের করলে আমরা মোট নম্বর পেয়ে যাব। তাহলে 100% মানে কত আমরা কিভাবে পাবো? জাস্ট এর সাথে 100 দ্বারা গুণ করে দাও। এবার কাটাকাটি করি। 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 12 তে 36, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 7 তে 21, 3 5 এ 15, 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 4 3 এ 12, 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার এটা 4 25 এ 75, আর 3 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 3 3 2 এ 6, অর্থাৎ 3 25 এ 75। তাহলে 25 আর 25 কে যদি আমরা গুণ করি, 25 25 হয়ে যাবে তোমার 625। তাহলে মোট নম্বর কত? 625। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বর 10 নম্বরের জন্য পাস করলো। এখানে একটু মনে হয় টাইপিংটা মিস্টেক আছে, তো যাই হোক আমি এখানে বেশি পেয়ে লিখে দিয়েছি। হ্যাঁ, তো পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে পাস নম্বর হচ্ছে তোমার 30%, এবং সেই ছাত্রটি পেয়েছে কত? 85 নম্বর পেয়েছে। পাস নম্বরের থেকে কত বেশি পেয়ে গেছে? 10 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা 10 নম্বরটা বাদ দিয়ে দিই, তাহলে এখানেও আমরা পাস পেয়ে গেলাম, আর এখানেও আমরা কি পেয়ে গেলাম? পাস পেয়ে গেলাম। তাহলে উভয় ক্ষেত্রে আমরা পাস পাস সমান করে দিলাম। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? সেখানে আমরা 100% এর মান বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, তাই না? তাহলে 30% মানে কত? 85 থেকে 10 বাদ অর্থাৎ 75। তাহলে 1% মানে কত? 75/30 বা 30। তাহলে 100% এর মান বের করবো কেমন করে? জাস্ট 100 দ্বারা গুণ করে দাও। তাহলে কাটাকাটি করি। এখানে একটা জিরো, এখানে একটা জিরো, তো কাটাই যাবে। 3 দিয়ে 75 কাটতে গেলে হবে 3 25 75, অর্থাৎ 25 এর সাথে যদি 10 গুণ করা যায়, 25 আর 10 250, 25 10 এ 250 অর্থাৎ 250। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 250। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেলে আয় কত বাড়বে বা কমবে? তো এটাও সেম সাকসেসিভ রুলস ইউজ করবো এখানে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে এক্স এর মান এখানে কত? 20% বৃদ্ধি পেলো, আবার 20% হ্রাস পেলো, প্লাস 20 ইন্টু -20, তাই না? ডিভাইডেড বাই কত? 100। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এখানে +20 -20 তো আলটিমেটলি কাটাই যাবে। আর এখানে তোমার একটা জিরো একটা জিরো, এখানেও একটা জিরো একটা জিরো কাটা। তাহলে 2 এর সাথে 2 গুণ করতে গেলে হবে তোমার 4, আর সামনে যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস, অর্থাৎ -4 মানে কি? কমবে। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। তোমরা এই ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট ইউজ করতে পারো। যে সংখ্যাটি দেখো এখানে কি বলেছে, 20% বৃদ্ধি তো আর 20% হ্রাস, তখন একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির স্কোয়ার, সংখ্যাটিকে আমরা এ ধরে নিলাম, ডিভাইডেড বাই কত? 100। এই ফর্মুলাটা একটা ইউজ করতে পারি, ঠিক আছে? খুব ইউজফুল একটা ফর্মুলা। তো এখানে এ এর মান কত? 20, অর্থাৎ 20 এর স্কোয়ার, তাই না? ডিভাইডেড বাই কত? 100। তাহলে এখানে 20 এর স্কোয়ার মানে কত? 400, আর এখানে আছে কত? 100। তাহলে তোমার জিরো জিরো তো কাটাই যাবে। এখানে এবার কি করে বুঝবো যেটা হ্রাস হবে না বৃদ্ধি হবে? একটা কথা সবসময় মাথায় রাখবে, যখনই প্রথমে বৃদ্ধি পাবে এবং পরে হ্রাস পাবে, তখন আলটিমেটলি সেখানে কিন্তু হ্রাসই হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা একটু ইউজ করবে, ভাই মাথায় রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তো যে পদ্ধতিটাতে তোমাদের আমি সলভ করাবো সেটির নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম পদ্ধতি। একটা হচ্ছে আমাদের ইংরেজি, একটা হচ্ছে আমাদের ম্যাথ। ইংরেজিতে কত? 40% ফেল করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের 40% টোটাল। আর ম্যাথের যে টোটাল কত? 30%। ঠিক আছে, একটু বুঝে বুঝে করবে। আর উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 15%। এটা হচ্ছে আমাদের উভয় বিষয়, যেটা ফেল করেছে 15%। তাহলে
ইংরেজিতে, শুধুমাত্র ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে? এই পুরো বক্সটা হচ্ছে আমাদের, বা পুরো বৃত্তটা হচ্ছে আমাদের 40%, তার মধ্যে এখানে আমার 15% ঢুকে আছে। তাহলে এইটুকুটু যে বাকি থাকছে, এই যে এই অংশটি যে বাকি থাকছে, আমি যেটা কেটে দিচ্ছি, এটা কত পার্সেন্ট হবে, তাই না? তাহলে এই পার্সেন্ট আমরা বের করার জন্য আমরা কি করব, 40 থেকে 15 বাদ দিব, তাই না? এই 40% থেকে যদি আমরা 15% বাদ দিয়ে দিই, তাহলে ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 40 থেকে 15 বাদ দিলে হচ্ছে আমাদের 25%। তাহলে এই যে ফাঁকা বৃত্তটা থাকছে, এটা হচ্ছে আমাদের 25%। আর ম্যাথের ক্ষেত্রে কি হবে, এই 30 থেকে 15 বাদ দিব, তাহলে এই ফাঁকা জায়গাটা পড়ে থাকছে, সেটা হচ্ছে আমাদের কত, 15%। তোমরা এইভাবে কল্পনা করবে, ম্যাথ ইংরেজি হচ্ছে তোমার টোটাল 40%, তাহলে এই দুটাকে যোগ করা হবে 40, এবং ম্যাথ হচ্ছে তোমার এই দুটাকে যোগ করা হবে তোমার 30। ঠিক আছে, এগুলো কনসেপ্ট ক্লিয়ার? এগুলো কি সব ফেল করেছে, এটাও ফেল, মাঝখানেটাও তো ফেল, আর এটাও ফেল। জানতে কি চেয়েছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। তাহলে ফেল গুলোকে যদি আমরা যোগ করি, শতকরায় কতটি ফেল করছে, 25 যোগ 15 যোগ কত, 15। তাহলে টোটাল ফেল, ফেল পার্সেন্ট কত, 15 15 30, 30 আর এদিকে 25, 55%। 55% কি টোটাল ফেল। ইংরেজিতে ফেল 25%, ম্যাথে ফেল 15%, আর উভয় বিষয়ে ফেল করেছে 15%। তাহলে আলটিমেটলি সবগুলোই ফেল হওয়া এখানকার, তাই না? এই সবগুলো ফেল হওয়া গুলো কত কত পার্সেন্ট, টোটাল 55%। জানতে চেয়েছে কতজন উভয় বিষয়ে পাস করলো, অর্থাৎ ম্যাথ আর ইংরেজিতে কতজন পাস করেছে। তাহলে তাহলে আমাদের টোটাল হচ্ছে 100%। 100% থেকে যদি আমরা 55% বাদ দিয়ে দিই, তাহলে সেগুলো কি পাস, তাই না? তাহলে 100 থেকে 55 বা যদি বাদ দেওয়া যায়, তাহলে সেটা হয়ে যাবে 45। তাহলে 45% কি হয়ে যাবে, পাস। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। সেম আগের মতনই, তোমরা ভিডিওটি পজ করে সলভ করার চেষ্টা করবে। তো আমি দুটো বৃত্ত করে নিলাম। তো এখানে কোন কোন সাবজেক্ট বলে দিয়েছে, একটা আমাদের ইংরেজি বলে দিয়েছে, একটা আমাদের হিন্দি বলে দিয়েছে। তো ইংরেজিকে আমরা ই দ্বারা ডিনোট করলাম, আর হিন্দিকে আমরা এইচ দ্বারা ডিনোট করলাম। এগুলো কি বলে দিয়েছে, এবার পাসের কথা বলে দিয়েছে। ইংরেজিতে পাস করেছে 60%, অর্থাৎ টোটাল বৃত্ত হচ্ছে আমাদের 60%। আর হিন্দির ক্ষেত্রে কি, 70%। এবং বোথ বা উভয় বিষয়ে কত বলে দিয়েছে, 40%। তো আমরা এটাকে মাঝখানে রাখলাম। তাহলে বৃত্তের এই যে এই অংশটা বাকি থাকলো, এটা কত, কিভাবে পাবো, 60 থেকে 40 বাদ দিলে পেয়ে যাবো, তাই না? তাহলে 60 থেকে 40 বাদ দিলে হচ্ছে কত, এটা তোমার 20%। আর এটা হচ্ছে তোমার 70 থেকে 40 বাদ, এটা হচ্ছে তোমার 30%। তাহলে এগুলো আমরা কি পাবো, পাস পাবো, তাই না? পাস করা ব্যক্তি, দেখো প্রশ্নটা ভালো করে পড়ে নাও। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করেছে, 70% হিন্দিতে পাস করেছে এবং 40% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে এই যে সবটি আমরা যদি যোগ করি, তাহলে সবটি আমরা কি পেয়ে যাবো, পাস। তাহলে পাস কত পার্সেন্ট, 20 যোগ 40 যোগ 30, টোটাল পাস হচ্ছে তাহলে কত পার্সেন্ট, 40 আর 2 20 তে কত হচ্ছে, 60, 60 আর 30 হচ্ছে 90, টোটাল পাস হচ্ছে আমাদের 90%। জানতে কি চেয়েছে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে ফেল কত পেয়ে যাবো, টোটাল হচ্ছে আমাদের 100। 100% হচ্ছে আমাদের টোটাল। 100% থেকে আমরা যদি 90% বাদ দিয়ে দিই, তাহলে সেটা পেয়ে যাবো ফেল, ফেল পার্সেন্ট। তাহলে ফেল পার্সেন্ট কত হয়ে যাবে, 10%, তাই না? তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 25 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এক শহরের জনসংখ্যা 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আমাদের জনসংখ্যা কত ছিল, 1,80,000, তাই না? ভালো কথা। এবং প্রতি বছর 10% হারে বেড়েছে, 10% মানে কত, 10/100,
একটা জিরো কাটা, ঠিক আছে। বৃদ্ধি পেয়েছে, তাহলে 10, আগে যদি আমাদের 10 জন লোক হয়, তাহলে এখন সেটি বৃদ্ধি পেয়েছে কত, একজন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 11 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, আগে ছিল আমাদের 10 জন আর এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 11 জন, ঠিক আছে। কয়বার, দুইবার। 2 বছর যেহেতু বলে দিয়েছে, তাহলে আমরা এখানে কি করব, 11/10 ইন্টু 11/10, ঠিক আছে। বুঝতে পারলে? আরেকবার আমি বলে দিই, বুঝে নাও। 10% মানে হচ্ছে কি আমাদের 10/100, এখানে একটা জিরো কেটে দিলাম। আগে যদি আমাদের জনসংখ্যা থাকে 10 জন, তাহলে বর্তমানে সেটা বৃদ্ধি পেয়েছে 1, তাহলে 10 এর উপর 1 বৃদ্ধি পাওয়া মানে কি 11 হয়ে যাবা। তাহলে আগে যদি আমাদের 10 জন লোক থাকে, এখন বর্তমানে সেটা হয়ে যাবে 11 জন। তাহলে সেটি কয়বার হবে, কয় বছর, 2 বছর, অর্থাৎ 2 বার লিখলাম, ঠিক আছে, একবার 2 বার। এবার জাস্ট কাটাকাটি করব, 0 0 ক্যান্সেল, এখানেও 0 এখানেও 0 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকছে কত, 1800 ইন্টু 11 ইন্টু 11। তো এখানে আমরা প্রথমে 11 দ্বারা গুণ করার একটা নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিই। সাপোজ ধরে নাও এখানে আছে 12 এর সাথে 11 গুণ, ঠিক আছে। তাহলে 11 দ্বারা গুণ করার নিয়ম হচ্ছে এটাই, প্রথমে যে সংখ্যা আছে 2, তো এই 2টা বসিয়ে দাও, বসানোর পরে 2টাকে যোগ করে দাও, 2 আর 1 কত হয়ে যায়, 3, বসিয়ে দাও। আর শেষে পড়ে থাকলে কত, 1, এই একটা বসিয়ে দাও, অর্থাৎ 11 দ্বারা এটা কিন্তু গুণ হয়ে গেল 132। সেই যত বড় সংখ্যা হোক না কেন। আরেকটা সংখ্যা আমি যদি ধরে নিই, এখানে 1 2 3 4, এটাকে যদি আমাদের 11 দ্বারা গুণ করতে বলা হয়, তাহলে আমরা কি করব, এই 4 আছে, 4টা বসিয়ে দাও। তারপরে কি করবে দেখো, 4 আর 3 যোগ করবে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়ে যায়, 7, লিখে নাও। তারপরে 3 আর 2 যোগ করবে, 3 আর 2 কত হচ্ছে, 5, লিখে নাও। তারপরে 2 আর 1 যোগ করবে, 2 আর 1 কত হয়ে যায়, 3, লিখে নাও। তারপর শুধু শেষে যেটা পড়ে থাকবে ওটা বসিয়ে দাও, অর্থাৎ 1। তাহলে 11 দ্বারা গুণ করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, ঠিক আছে। এই ক্ষেত্রেও আমরা কি করব, 1800 এর সাথে 11 যদি আমরা গুণ করি, তাহলে আমরা দুটো জিরো তো দুটো থাকছেই। আর এখানে দেখো 8টা 8 লিখলাম, আর 8 আর 1 হচ্ছে তোমার 9, আর একটা পড়ে থাকলো, একটা বসিয়ে দিলাম। এর সাথে কি করব, এটা 11, এইটুকু তো আমরা কাজ করলাম। এবার আবার 11 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে আমরা কি করব, দুটো জিরো তো বসালামই। আর এখানে 198 এর সাথে যদি আমরা 11 গুণ করি, তাহলে প্রথমে 8টা 8 রেখে দিলাম, তারপরে 8 আর 9 যোগ করব। 8 আর 9 যোগ করলে কত হয়, 8 আর 9 হচ্ছে তোমার 17, 17 7, হাতে থাকলো 1। তারপরে এটা 9 আর 1 10, 9 আর 1 10, আর 1 11, 11 এর 1, হাতে থাকলো 1, 1 আর 1 2, অর্থাৎ আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কোন অপশনে আছে দেখে নিই, 217800, 217800 অপশন বি তে আছে। তাহলে প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হয়ে যাবে, 2,17,800, 2,17,800 জন, ঠিক আছে। খুবই ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। খুবই সহজ, আমরা এখানে পার্সেন্ট ধরে কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে। 10%, অর্থাৎ 10/100, একটা জিরো তো কাটাই গেল, অর্থাৎ 1/10, তাই না। তো আমরা এই 1/10 ধরে কাজ করব। তো এখানে আমরা একটা লিখবো, একটা আমাদের আগে জনসংখ্যা কত ছিল ওটা, একটা হচ্ছে আমাদের বর্তমান, ঠিক। তো আগে ধরে নিলাম আমাদের জনসংখ্যা ছিল 10 জন, এবং পরে সেটি বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 11 জন হয়েছে। মানে বর্তমানে কতবার হয়েছে এটা, 3 বছরের। কয় বছরের আছে, 3 বছর, অর্থাৎ 3 বার আমরা এটা কিন্তু লিখে নিতে পারি, 10 11 10 11। এবার গুণ করব, এই 3টি 10কে যদি আমরা গুণ করি, সেটা পেয়ে যাব আমরা 1 লিখে 3টে জিরো, অর্থাৎ 1000। আর এখানে 3টে 11 যদি আমরা গুণ করি, তাহলে সেটা আমরা পেয়ে যাব 1331, ঠিক। তাহলে বর্তমানে আমরা পেলাম এটা, আর আমাদের আগে ছিল এটা। তো এই যে 1331, এখানে দেখো বলে দিয়েছে যে একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে তোমার এত। তাহলে আমরা যখন পার্সেন্টেজ ধরে করলাম, তখন আমাদের আসলো 1331, কিন্তু আমাদের সংখ্যায় বলে দিয়েছে যে 7,986, সংখ্যায় বললো আমাদের 7,986, এবং আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে পেলাম 1331, 1331। তাহলে আমাদের 3 বছর আগে কত ছিল, তার মানে আমাদের হাজার মানে কত, ঠিক আছে। তো আমরা এটাকে ইউনিট ধরেও করতে পারি,
যে এটা যদি আমাদের 1000 ইউনিট হয়, এটা হচ্ছে আমাদের 1331 ইউনিট, আর 1331 ইউনিট মানে হচ্ছে তোমার 7986। তাহলে এক ইউনিট বের করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এখান থেকে 1000 ইউনিটের মান বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে 1000 ইউনিট মানে কত? তাহলে দেখো, এটাকে জাস্ট এটা দিয়ে যদি আমরা কাটা যায়, তাহলে 6 বারে কাটা যাবে। 6 এর সাথে যদি 1331 গুণ করো তাহলে কিন্তু আমাদের 7986 আসবে। তো 6 এর সাথে 1000 গুণ করতে গেলে হয়ে যাবে 6000। তাহলে আমাদের 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 6000 জন। এইভাবেও করতে পারি। আর একটা আছে দেখো, আমাদের এখানে বর্তমান জনসংখ্যা কত বলে দিয়েছে? 7986, তাই না? তাহলে 1331 মানে হচ্ছে তোমার 7986। তাহলে এর কত গুণ? এর 6 গুণ। তাহলে আমরা এখানেও কি করে দেবো? এর সাথে 6 গুণ করে দেবো, তাহলে 6000। তাহলে 6000 জন, এটা তো জানতে চাইছে যে 3 বছর আগে আর এটা বর্তমান। তাহলে 3 বছর আগে কত জন ছিল? 6000 জন। তাহলে খুবই সহজ, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? তো আমরা মোট বইটা ধরে নিলাম 100%। ঠিক আছে, 100%-এর মধ্যে 40% ইংরেজি। তাহলে এখান থেকে যদি আমরা 40% ইংরেজিটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকলো কত? 60%, তাই না? তাহলে বাকি বইয়ের আবার 40% হিন্দি, তাহলে 60%-এর আবার 40% হচ্ছে তোমার হিন্দি। 60% এর অর্থাৎ গুণ 40% হচ্ছে হিন্দি। ঠিক আছে, এর 40% হচ্ছে হিন্দি, যেটা আমাদের বলে দিয়েছে কত? 4800। তাহলে সংখ্যায় বলছে আমাদের 4800, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা মোট বই কটা আমরা কিন্তু পেয়ে যাব। তো 60% অর্থাৎ 60 লিখবো, নিচে 100 ইন্টু 40 লিখবো, নিচে 100 ইজ ইকুয়াল টু কত? 48। সো এখানে তোমার দুটা জিরো ক্যান্সেল, এখানেও দুটা জিরো ক্যান্সেল। এখানে 6 4 24, 24 2 48। তাহলে আমাদের পড়ে কি থাকলো? 2 1 কে 2, আর কটা জিরো? একটা দুটা তিনটা চারটা, চারটা জিরো। একটা দুটা তিনটা চারটা, তাহলে 20,000। তাহলে মোট বইয়ের সংখ্যা কত? 20,000। তাহলে আমাদের অ্যান্সার কত? 20,000 কোন অপশনে আছে দেখে নাও, অপশন ডি। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? তো সেম আগের মতো সাকসেসিভ রুলস। 15% প্রথমে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রুলসটা এটাই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে এখানে এক্স অর্থাৎ কি? 15% বৃদ্ধি পেয়েছে, প্রথমে বৃদ্ধি পেল, তারপরে কি বলেছে? কমে গেল 20%, তাহলে -20। এখানে তোমার প্লাস, এখানে তোমার কি হয়ে যাবে? 15 ইন্টু -20, তাই না? নিচে হয়ে যাবে তোমার 100। এখানে তোমার একটা জিরো তো কাটাই যাবে। আর এখানে দেখো তোমার কত হচ্ছে, এখানে তোমার +15 -20 প্লাস, এখানে হচ্ছে তোমার 15 2 30, অর্থাৎ -30, নিচে হচ্ছে তোমার 10। তো এখানেও আমরা কি করবো? একটা জিরো ক্যান্সেল করে দেবো। আর এখানে দেখো তোমার +15 থাকলো, -20, প্লাসে মাইনাসে -3। তাহলে এখানে হয়ে যাবে তোমার 20 আর 3 23, আর 23 থেকে 15 বাদ দিলে হচ্ছে তোমার 8। তাহলে -8 হয়ে যাবে তোমার এটার সঠিক অ্যান্সার। -8 মানে কি? আলটিমেটলি ক্ষতি, ক্ষতি বা হ্রাস যাই বলো না কেন। তো অপশনে কি আছে দেখো, -8, অপশন সি হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? খুবই সহজ, প্রথমে আমরা একটা কনসেপ্ট জেনে নিই। আমরা জানি এক্সপেন্ডিচার বা খরচ ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের
প্রাইস ইন্টু কনজাম্পশন। প্রাইস মানে মূল্য, কনজাম্পশন মানে হচ্ছে তোমার ব্যবহার। ঠিক আছে, তো এখানে আমাদের মূল্যটা বলে দিচ্ছে 30%, বা প্রাইস হচ্ছে আমাদের 30%, যেটাকে আমরা ব্রেক করে নিই। তাহলে তাহলে আমরা কি পাই দেখিনি, 0 0 তো কাটাই যাবে, তাহলে 3/10। ঠিক আছে, এটাকে আমরা ব্রেক করে পেলাম 3/10, যেটা হচ্ছে আমাদের প্রাইস। আর একটা আমাদের বলে দিয়েছে খরচ বা এক্সপেন্ডিচার, কত আছে 4%। তাহলে 4/100, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পেয়ে যাবো কি 4×25 100, তাই না? তাহলে 1/25, 1/25 আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে লিখতে পারি এক্সপেন্ডিচার, যার আমরা রেশিও পেলাম কত 25, আর কি পেয়েছে খরচটা কি হয়েছে বেড়ে গিয়েছে, তাহলে 25-এর থেকে কত বেড়েছে 1 বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে 26, তাহলে 25/26 হলো। আর আরেকটা আমাদের কিসের রেশিও বলে দিয়েছে, প্রাইস অথবা প্রাইস বা মূল্য। তো তাদের রেশিও আমরা কত পাবো, আগে ছিল 10, এবং এটা কি বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ দেখো বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। এটা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে 3 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা যদি আমাদের 3 বৃদ্ধি পায় 10 আর 3, তাহলে কত হয়ে যাবে এটা 13, তাই না? আর এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব। আচ্ছা, এবার আমাদের কি জানতে চেয়েছে, যে ওই পরিবারে কেরোসিনের ব্যবহারটা জানতে চেয়েছে, বা এই কনজাম্পশন জানতে চেয়েছে। তো কনজাম্পশন আমরা কিভাবে পাবো, তাহলে এখান থেকে দেখো একটা ইকুয়েশন ভালো করে বুঝবে, ই ইজ ইকুয়াল টু পি ইন্টু সি। তো তো আমরা যদি এখানে সি এর মান বের করি, তাহলে আমরা কি করব, উপরে থাকবে ই আর নিচে থাকবে পি, অর্থাৎ কনজাম্পশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার বাই প্রাইস। তো এখানে আমরা সি এর মানটা বের করব। সি এর মান বের করতে গেলে তাহলে উপরে থাকবে ই এর মান কত এখানকার 25, তাহলে এখানে থাকলো তোমার 25, নিচে থাকবে কত প্রাইস অর্থাৎ 10, টু উপরে থাকবে তোমার কত এটা 26, আর নিচে থাকবে কত 13। তো জাস্ট এটা কেটে ছোট করে নি, তাহলে এটা কাটতে গেলে হয় 13×2=26, আর এটা তোমার কাটতে গেলে হয় 5×5=10, এটা হচ্ছে তোমার 5×5=25। এবার জাস্ট এটা কোনাকুনি বজ্রগুণ হয়ে যায়, তাহলে এটা আমরা কনজাম্পশন ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 5:2=4, 5:4। ঠিক আছে, আগে যদি আমাদের ব্যবহার 5 ইউনিট হয়, বর্তমানে ব্যবহার হবে 4 ইউনিট। তো কত ইউনিট কমলো এখানে দেখো বলে দিয়েছে, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। তাহলে আগে ছিল আমাদের 5, এবং কমলো কত, কত ইউনিট কমলো 1 ইউনিট কমলো, তাই না? তাহলে 5-এর উপর 1 কমলো, 100-তে কত কমলো সেটাই জানতে চেয়েছে। তাহলে 5×20 = 100, অর্থাৎ 20%। কোন অপশন রাইট হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে এত টাকা থাকলে মোট বেতন কত টাকা। এই ধরনের অঙ্কে দেখবে যে তার হাতে থাকছে না খরচ হচ্ছে, তাহলে তার হাতে টাকা থাকছে। তাহলে দেখো কি করব, আমাদের টোটাল ধরে নাম 100%, এই 100% তার বেতন। এবার ওই 100%-এর মধ্যে তার 5% কর দেওয়ার পর, তাহলে 100%-এর মধ্যে 5% কর দিয়ে দিল, তাহলে পড়ে থাকলো কত 95%, তাই না? কর দেওয়ার 5% কর দিয়ে দিল, 5% কর দেওয়ার পর বাকি টাকার মানে এই 95%, এই টাকার 95% খরচ করেন। তো 95% এখন যদি খরচ করে দেয়, এইটার 95% খরচ করে দেয়, থাকলো কত পার্সেন্ট, 5% থাকলো, তাই না? তাহলে এই যে 5% থাকলো, এই 95%-এর 5% থাকলো, সেটাই হচ্ছে কত এখানে 114 টাকা। কোয়েশ্চেনটা একটু তোমার ঘুরিয়ে দিয়েছে, একটু ভালো করে বুঝতে পারলে বুঝতে পারবে তোমরা। তো এই পার্সেন্ট উঠে আমরা নিচে 100 আনতে পারি, তাহলে 95/100 ইন্টু 5/100 ইজ ইকুয়াল টু 114, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখানে কাটাকাটি করে নিই, 5 দিয়ে কাটতে গেলে হয় 5×2=10, অর্থাৎ 20, 5 দিয়ে 5×19=95, 5 দিয়ে 5×20-তে 100, আর 19 দিয়ে এটাকে যদি কাটা যায়, 19×6=114,
19 6 114। আর এবার দেখো এই যেটা পড়ে থাকলো, এখানে 6, এখানে 20 আর এখানে 20, এই তিনটাকে এখানে গুণ করে দাও, এটা বজ্র গুণ হয়ে যাবে। তাহলে 6 দুয়ে 12, 12 দুয়ে 24, আর দুটা জিরো অর্থাৎ 2400। কোন অ্যান্সারটা হবে? অপশন এ। তাহলে অপশন এ হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার, তাই না? খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? তো দেখো এখানে আমরা পার্সেন্টেজ ধরে করব। তো প্রথম বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। 10% অর্থাৎ 10/100। জিরো জিরো তো কাটাই যাবে, তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে যেহেতু, তাহলে এখানে আমরা প্লাস, অর্থাৎ নিচে থাকবে তোমার 10। কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে বেতন, তাহলে 10 আর 1 11। তাহলে এইভাবে আমরা করতে পারি, প্রথম বছরে 11/10। দ্বিতীয় বছরে কত হয়ে যাবে তোমার? 20%, যেহেতু 20/100, অর্থাৎ জিরো জিরো তো কাটাই যাবে, 2 5 10। তাহলে নিচে হবে 5, আর এখানে আমার 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5 আর 1 6। দ্বিতীয় বছরে পেলাম 6/5। আর তৃতীয় বছরে কত পার্সেন্ট? 30%। 30/100, জিরো জিরো তো কাটা যাবে, 10টা বসে যাবে। কত বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10 আর 3 13। তাহলে এখানে আমরা 3টা রেশিও পেয়ে গেলাম। তাহলে কত টাকার? 10,000 টাকার। প্রথম বছরে কত? 10/11, 11/10। দ্বিতীয় বছরে কত? 6/5। আর তৃতীয় বছর হচ্ছে তোমার 13/10। এবার জাস্ট শান্তি মনে কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। একটা জিরো তো কাটা, দুটা জিরো কেটে দাও এখানে। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 5 2 10, একটা শূন্য অর্থাৎ 20। তাহলে এটাকে গুণ করতে গেলে কত হয়? 6 2 12, 6 2 12, 12 অর্থাৎ 120 ইন্টু 13 ইন্টু 11, তাই না? তাহলে 12 আর 13কে যদি আমরা গুণ করি, গুণ করলে কত পাই? তাহলে 120-র সাথে 13 গুণ করতে গেলে হয় 156, আর একটা জিরো ইন্টু 11। আর 11-র সাথে এটাকে যদি আমরা গুণ করি, খুবই সহজ, ভেবে নেবো জিরোটা নাই, জিরোটা বসিয়ে দিলাম। 11-র সাথে এটাকে গুণ করতে গেলে হচ্ছে তোমার 6, 6 আর 5 11, 11 1 হাতে থাকলো 1, 5 আর 1 6 আর 1 7, আর 1 17,160। তাহলে কোন অপশনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 3 বছর পর বেতন কত টাকা বৃদ্ধি হবে? তাহলে 3 বছর পর বেতন হবে কত টাকা? 17,160 টাকা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে এত টাকা হলো, প্রথমে গাড়িটির দাম কত ছিল? খুবই সহজ। তো পার্সেন্ট গুলোকে প্রথমে আমরা ব্রেক করে নিই। তো 10% কে আমরা কি লিখতে পারি? 10/100। আর জিরো জিরো তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যেহেতু হ্রাস পেয়েছে, আগেটা যেমন কি বৃদ্ধি পেয়েছিল বলে আমরা যোগ করছিলাম, এখানে মাইনাস করব। তাহলে নিচে হচ্ছে 10, আর কত হ্রাস পেয়েছে? 1, অর্থাৎ 9, 9/10। তারপরটা কত পার্সেন্ট আছে? 20%। তো 20% কে আমরা লিখতে পারি 20/100। জিরো জিরো তো কাটাই যাবে, 2 5 10, অর্থাৎ নিচে থাকবে তোমার 5, আর কমবে কত? 1, অর্থাৎ 4। তারপরে বলেছে 30%, অর্থাৎ 30/100। জিরো জিরো তো কাটাই যাবে, নিচে থাকবে তোমার 10, আর এখানে কমবে কত? 3, অর্থাৎ 7, 7 10, তাই না? তো এখানে আমরা এক কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের পূর্বে গাড়ির দাম, এটা হচ্ছে আমাদের বর্তমানে গাড়ির দাম, এভাবেও করতে পারি আমরা। তো নিচে আমাদেরটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে আমাদের পূর্বে, আর এটা হচ্ছে আমাদের হ্রাস পাওয়ার পর, অর্থাৎ বর্তমান। উপরের গুলো হচ্ছে আমাদের বর্তমান, আর নিচেরটা হচ্ছে আমাদের পূর্বে। ঠিক আছে, তাহলে পূর্বে দাম যদি আমাদের 10 টাকা হয় কোনো জিনিসের, পরে আর বর্তমানে সেটা কি হয়েছে তোমার? ক টাকা? 9 টাকা, যেহেতু হ্রাস পেয়েছে। পরের ক্ষেত্রে সেম, 20% এর ক্ষেত্রে হচ্ছে নিচেরটা, এখানে হচ্ছে তোমার পূর্বে হচ্ছে 5, আর বর্তমান হচ্ছে কত? 4। এখানেও সেম,
30% এর ক্ষেত্রে এইদিকে হচ্ছে তোমার পূর্বে 10 আর এইদিকে হচ্ছে তোমার 7। এবার আমরা কি করব, গুণ করব, কিন্তু তার আগে আমরা কি করতে পারি, কাটাকাটি করে ছোট করে নিতে পারি, তাই না? তো মাথায় রাখবে পাশাপাশি আমরা কাটাকাটি করতে পারবো আর কোনাকুনিও কাটাকাটি করতে পারবো, কিন্তু উপর নিচ কাটাকাটি করতে পারবো না। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে কেটে দিই, 2 5 10 আর 2 দিয়ে 2 2 4। এখানে 2 দিয়ে কাটা যাবে, 2 2 5 10। আর কিছু কাটা যাচ্ছে আর কিছু কাটা যাবে না, অর্থাৎ এখানে 3টা 5 এর গুণফল। 3টি 5, একটা এই 5 একটা এই 5 একটা এই 5, অর্থাৎ 3টা 5 এর গুণ করতে গেলে হয় 125। এটাকে আমরা ইউনিটে রাখি, ঠিক আছে? আর এটা হচ্ছে কত, 7 আর 9 গুণ করতে গেলে হচ্ছে তোমার 63, 63 ইউনিট। এটা হ্রাস পাওয়ার পরে যে বর্তমান দাম, ঠিক আছে? তাহলে এই 63 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত, এইটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 5,04,000। 50 4 3টা 0। তাহলে এটা 63 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে আমাদের জানতে কি চেয়েছে, গাড়িটির দাম, প্রথমে গাড়িটির দাম কত, এটা হচ্ছে আমাদের প্রথমের গাড়িটির দাম, যেটা হচ্ছে 125 ইউনিট। তাহলে 125 দ্বারা গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তো 63কে যদি এটা দিয়ে কাটা যায়, তাহলে 63 ইন্টু 8 হচ্ছে 504 আর 3টা 0 কেটে দিলাম। আর 125-এর সাথে যদি 8 গুণ করা যায়, 125 ইন্টু 8 অর্থাৎ 1000, আর কটা শূন্য, 3টা, 1 2 3, অর্থাৎ কটা জিরো হচ্ছে তোমার, 6টা জিরো। এক লিখে 6টা জিরো, তাহলে 1 2 3 4 5 6, এক লিখে 6টা জিরো, অর্থাৎ কি এটা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 10 লক্ষ টাকা। ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? তাহলে প্রাথমিক লোক সংখ্যা হচ্ছে আমার 1,25,000 এবং প্রথমে কি হয়েছে তোমার 2% কমে গেল, 100-র মধ্যে 2% কমে গেল, তাহলে থাকলো কত, 98%। তারপরে তোমার 4% কমে গেল, থাকলো কত, 96%। তারপরে তোমার 6% কমে গেল, থাকলো কত, 94%। তাই না? তাহলে এখান থেকে আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা 3 বছর পরে লোক সংখ্যা কত হবে পেয়ে যাব। তো কাটাকাটি করি, একটা দুটা তিনটা জিরো, একটা দুটা তিনটা জিরো কেটে দিলাম। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে হচ্ছে 2 5 10, আর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 4 8, 2 9 18, অর্থাৎ 49। আর এখানে হচ্ছে তোমার 4 দিয়ে কাটতে গেলে 4 25 100, আর এটাকে 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 4 2 8, 4 4 16 24, আর 25 আর 5 125। এখানে তোমার দেখো 125 হলো, এখানে এখানেও 125 আছে, কেটে দিলাম। তাহলে উপরে কত পড়ে থাকলো, 49 গুণ 24 গুণ 94। তাহলে এই সবটিকে গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে এটাকে তোমরা গুণ করে দেখবে, গুণ করে হবে অপশন ডি। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমরা গুণ করে নেবে, আমি আর গুণ করে দেখাচ্ছি না এখানে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3,600 টাকা হলে বেতন কত টাকা? তো আমি ধরে নিলাম টোটাল হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে 20% সে ঘর ভাড়া দেবার পর বাকি টাকা, সে ঘর ভাড়া তাহলে দিয়ে দিয়েছে, 100%-এর মধ্যে 20% ঘর ভাড়া দিয়েছে, থাকলো কত পার্সেন্ট, 100-র মধ্যে সে 20% ঘর ভাড়া দিয়েছে, থাকলো কত, 80, 80%। এই 80%-এর মধ্যে কি বলছে আবার, যে বাকি টাকা, এটা তো আমাদের বাকি টাকা থাকলো, তাই না? এই বাকি টাকার 70% সংসার খরচ করেন। তো এই 70% যদি খরচ করে, থাকলো পরে কত, 30%, তাই না? 30% থাকলো, এটা সমানই বলে দিয়েছে আমাদের কত, 3600 টাকা। তো জাস্ট এটাকে সিম্পলিফাই করি, তো জাস্ট এটাকে সিম্পলিফাই করি, 80% অর্থাৎ 80/100 ইন্টু 30% অর্থাৎ 30/100,
ইজ ইকুয়াল টু 3600। দুটা জিরো ক্যান্সেল। 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 12 তে 36, ঠিক আছে। আর কিছু কাটা যায়? হ্যাঁ, 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে হচ্ছে তোমার 4 25 এ 100। আর এটাকে তোমার 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 6 12 অর্থাৎ 600। আর এখানে তাহলে আর কিছু কাটা যাচ্ছে না, 25 এর সাথে 600 গুণ হয়ে যাবে। 25 এর সাথে 600 গুণ করতে গেলে কত হয়? 25 6 150 অর্থাৎ 150, আর দুটা জিরো অর্থাৎ 15,000। তাহলে বেতন কত টাকা হয়ে যাবে? 15,000। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত? তো এখানে আমরা ধরলাম 100% হচ্ছে টোটাল ভোট, ঠিক আছে। তার মধ্যে তোমার বিজয়ী প্রার্থী কি হয়েছে, যে 60% ভোট পেয়েছে, এই পেয়েছে 60%, তাহলে যে হেরেছে সে পেয়েছে 40%, তাই না? এবং কত ভোটে জিতেছে, দেখো 5,000 ভোটে জিতেছে, তাহলে এদের ডিফারেন্সটা কত? 20%। এই 20%-এর ডিফারেন্সটাই হচ্ছে 5,000 ভোটে সে জয়লাভ করেছে। আর পার্সেন্টেজ এসে 20% ভোটে সে জয়লাভ করেছে, তাই না? তাহলে 20%-এর মান যদি আমাদের 5,000 হয়, তাহলে 1%-এর মান কত? 5,000 ডিভাইডেড বাই 20, তাই না? আর আমাদের এখানে 100-র মান বের করতে বলেছে, অর্থাৎ গুণ 100, তাহলে 100%-এর মান আমরা পেয়ে যাব, তাই না? তো জাস্ট কাটাকাটি করি। তোমার এখানে একটা জিরো কাটাই যাবে, 2 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 250, তাহলে এটাকে গুণ করতে গেলে হচ্ছে তোমার 25, একে 25, আর কটা জিরো? 3টা জিরো, অর্থাৎ 25,000। কোন অপশনটা রাইট হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখেন। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? তো মোট ভোটার আমরা ধরে নিলাম 100 জন, তার মধ্যে তোমার বলে দিয়েছে এখানে 25% ভোট দিতে আসেনি, অর্থাৎ এসেছে কতজন? 75 জন। তো এটা হচ্ছে আমরা ভ্যালিড ভোট বের করব, ঠিক আছে, বা কতজন ভোট দিয়েছে। এবং তার মধ্যে বলেছে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে যায়, তাহলে কতটি ভোট নেওয়া হয়েছিল? 98%। 2% বাতিল হয়ে গেল, তাহলে থাকলো কত? 98%। ওটাই হচ্ছে আমাদের গ্রাহ্য ভোট। এখানে বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, এটা হচ্ছে আমাদের গ্রাহ্য ভোট। এটার 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এতটি ভোট পেয়ে থাকেন, অর্থাৎ 9,261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? যা সেটাকে সিম্পলিফাই করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 25 3 75, 25 4 100, 25 3 75, 25 4 100। এইটুকু ক্লিয়ার। এখান থেকে যদি কাটা যায়, 3 আর 3 গুণ করতে গেলে হচ্ছে তোমার 3 3 9, আর 9কে যদি তোমার 9,261 দ্বারা ভাগ করা যায়, তাহলে হয়ে যাবে তোমার এখানে 9 1 9 0, 9 2 18, আর 9 9 81, অর্থাৎ 1029, তাই না? আর এখানে যদি 2 দিয়ে 4 আর 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 49, তাহলে 49কে যদি এটা দিয়ে কাটা যায়, 49কে যদি এটা দিয়ে কাটা যায় তাহলে হয়ে যাবে 21। তাহলে পড়ে থাকলো কি, আর তো কাটা যাবে না, তাহলে যে সংখ্যা পড়ে থাকলো তোমার এখানে 21 গুণ, এই দেখো সংখ্যাগুলো কি কি পড়ে থাকলো, এখানে একটা 21 পড়ে থাকলো, আর এখানে 4 আর এখানে 2, অর্থাৎ 21 গুণ 4 গুণ 2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 4 2 8, 4 2 8, 8 1 8, 8 2 16, তাই না? তাহলে এখানে আমরা কি এক ইউনিটের মান বের করলাম 168, তো আমাদের 100 ইউনিটের মান বের করতে হবে, যেটা আমরা টোটাল ভোট ধরে নিয়েছিলাম। তাহলে এখানে আমরা কি দুটা জিরো যোগ করে দেবো, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি 16,800, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।
চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেলো, পরীক্ষায় 5 নম্বর কত? তো আমরা কি করবো, 5 নম্বরটাকে ইকুয়াল করবো। এখানে রাম কি করছে, 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, তো আমরা একে ফেল করাবো না, একে আমরা পাস করাবো, 15 নম্বর দিয়ে দিলাম। দেওয়ার ফলে এদিকের ইকুয়েশন কি বলছে, যে মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেলো, তো একে আমরা বেশি দেবো না, একে আমরা কমিয়ে দেবো। তাহলে আমরা এদিকটা হয়ে গেল কি আমাদের 5 নম্বর, আর এদিকটা হয়ে গেল আমাদের 5 নম্বর, তাই না? তো এখান থেকে যদি আমরা পার্সেন্ট গুলোকে একদিকে নিয়ে চলে আসি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমরা 5 নম্বরটিকে বের করতে পেরে যাব। তো এখানে দেখো -35টাকে যদি আমরা এদিকে টেনে নিই, তাহলে এখানে থাকছে তোমার 15, আর মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে 35 ইজ ইকুয়াল টু, এখানে তো 40 থাকছেই, আর 30টা এদিকে চলে আসলে সেটা হয়ে যাবে মাইনাস। এটা পার্সেন্ট আছে, পার্সেন্টটাই রাখো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে 15 আর 35 যোগ করলে কত হচ্ছে, 50 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, 10%। তাহলে 10%-এর মান হচ্ছে আমাদের 50। এখানে আমরা 50 ইজ ইকুয়াল টু 10% পেয়ে গেলাম। আমাদের এখানে জানতে চাইছে পরীক্ষায় 5 নম্বর কত, এটা হচ্ছে আমাদের 5 নম্বর, হয় এটা ধরবো না হয় এটা ধরবো। এখানে আমাদের 30% আছে, আর 15 মানে কত, 15 যে নাম্বার পেয়েছি 15 মানে কত পার্সেন্ট, তাই না? তাহলে 50 মানে যদি আমাদের 10% হয়, 50 নম্বর মানে যদি আমাদের 10% হয়, তাহলে 1 নম্বর মানে কত পার্সেন্ট, 10/50, তাই না? তাহলে জানতে কার চেয়েছে 15 নম্বর মানে কত পার্সেন্ট, তো জাস্ট 15 নম্বর মানে কত পার্সেন্ট, 10/50 ইন্টু 15। তো কাটাকাটি করে নিই, 0 0 তো কাটাই যাবে, 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 5 3 15, অর্থাৎ 3%। ঠিক আছে, তো এখানে তোমার 15 জায়গায় আমরা 15 নম্বরের জায়গায় এখানে আমরা যদি 3 পুট করে দিই, তাহলে এখানে হচ্ছে তোমার 30% প্লাস 3%। 15 নম্বর মানে হচ্ছে আমাদের 3%, তো এটা হচ্ছে আমাদের পাস মার্ক। তাহলে 30 আর এদিকে 3 33, তাহলে আমাদের 5 নম্বর কত, 33%। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা এই বক্সটা ধরেও করতে পারি, আর এটা ধরেও করতে পারি, ঠিক আছে। এখানে আমাদের 35 নম্বরের মান বের করতে হবে, তো এটাও বের করে দেখিয়ে দিই তোমাদের। তো এখানে 50 মানে হচ্ছে, 50 নম্বর মানে হচ্ছে কত, 10%, তাই না? তাহলে 1 নম্বর মানে কত, 10/50। আর বের করতে হবে কার, 35-এর যদি আমরা বের করি, 35 নম্বর মানে কত, তাহলে জাস্ট এখানে 35 গুণ, কাটাকাটি করব, 0 0 কাটা যাবে, 5 দিয়ে 5 7 35, অর্থাৎ 7%। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, 35 নম্বর মানে হচ্ছে আমাদের 7%। তো এখানে যেমন আমরা যোগ করলাম, এখানে যোগ চিহ্ন ছিল বলে, এখানে আছে বিয়োগ চিহ্ন। তাহলে এখান থেকে আমরা 40 থেকে আমরা 7 বাদ দিলে কিন্তু সেম একই আসবে, 33 আসবে, তাই না? যদি আমরা এখানে 40% থেকে এই যে 7% বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাস মার্ক কত পেয়ে যাব, 33%। তো তোমরা যেখান থেকে করো না কেন অ্যান্সার একই আসবে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা? তো একটা হচ্ছে আমাদের প্রাথমিক, আর একটা হচ্ছে আমাদের বর্তমান। প্রাথমিক অর্থাৎ প্রথমে যেটা ছিল, ঠিক আছে, আর বর্তমান হচ্ছে এখনকার। তো আমরা পার্সেন্ট ধরে কাজ করব, প্রথমে 10% বাড়লো, অর্থাৎ 10/100 বাড়লো, অর্থাৎ কি, আগে যদি থাকে আমাদের 10 টাকা, সেটা বেড়েছে কত, 1 টাকা বেড়েছে, অর্থাৎ 11 টাকা হয়েছে। তাহলে আগে যদি আমাদের 10 টাকা থাকে, বর্তমানে সেটা হলো 11 টাকা, যেহেতু বেড়েছে। পরে কি বলছে, 5% কমে গেল। 5% কমা মানে কি, 5/100, তাই না? তাহলে 5 20-তে 100, তাহলে আগে যদি থাকে আমার 20 টাকা, সেটা তাহলে কমেছে এবার। ঠিক আছে, কত কমেছে, 1 কমেছে, অর্থাৎ 19 টাকা হয়েছে। তো আগে যদি আমাদের বেতন থাকে 20 টাকা এবং বর্তমানে সেটা কমে হয়ে গেল 19 টাকা, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে সেটা কত পাই দেখে নিই। 2 1 কে 2, আর দুটা 0, অর্থাৎ 200।
আর এটা 19-এর সাথে 11 গুণ করা খুবই সহজ, 9 বসাবো, 9 আর 1 10, 10 এর 0 হাতে থাকলো 1, 1 1 2, 209। তাহলে 11-এর সাথে 19 গুণ করতে গেলে হচ্ছে তোমার 209। এবার এখানে কি বলেছে দেখো, এখানে কিন্তু আমাদের এটা যে বলে দিয়েছে না, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো, এটাই হচ্ছে আমাদের বর্তমান বেতন। এটা আমাদের বলেছে বর্তমান বেতন, জানতে কি চেয়েছে প্রাথমিক বেতন, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ইউনিট। তাহলে 209 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে এত, কত বলে দিয়েছে 20,900 অর্থাৎ 2,900। তাহলে 209 ইউনিট সমান হচ্ছে আমাদের 20,900 টাকা। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের মান পেয়ে যাবো, তাই না? এর কত গুণ? 100 গুণ। 209 এর কত গুণ? এটা 100 গুণ। তাহলে আমরা এখানেও আমরা কি করে দেবো? 100 গুণই করবো, তাই না? তাহলে এর 100 যদি আমরা গুণ করি, 2 বসবে আর এখানে দুটা জিরো, এখানে দুটা জিরো, অর্থাৎ 4টা জিরো, 1 2 3 4, 20,000 টাকা। কোন অপশন হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, 20,000 টাকা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? তো বর্তমানে হচ্ছে তোমার কত? 12,000, এবং 2 বছর পরে সেটা কত হয়ে যাচ্ছে? 18,000। তাহলে এদের যদি আমরা রেশিও বের করে নিই কেটে, তাহলে আমাদের সুবিধা হবে অনেকটাই। তিনটা জিরো কাটা, 6 দিয়ে 6 3 18, 6 দিয়ে 6 2 12, অর্থাৎ 3/2। ঠিক আছে, তো 2 বছর পরে জনসংখ্যা হচ্ছে তোমার 18,000। তো এটা হচ্ছে তোমার 2 বছর পেয়ে গেলাম, আমাদের টোটাল যেতে হবে 6 বছর। পরের 2 বছরে আমাদের বাড়ছে কোন হারে? এই অনুপাতে বাড়ছে 3/2, 3/2 ভগ্নাংশে বাড়ছে। এটা হচ্ছে তোমার 2 বছর, আবার এখানে তোমার 2 বছর, অর্থাৎ 3/2। টোটাল 6 বছর হয়ে গেল। এখানে 2 বছরে হচ্ছে তোমার 8,000 বর্তমান থেকে, তারপরে 2 বছর হচ্ছে তোমার 3/2, এবং তারপরের 2 বছর হচ্ছে তোমার 3/2। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে কত পাই দেখে নিই। 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 9 18, অর্থাৎ 9 লিখে 3টা জিরো, 1 2 3টা জিরো, আবার 2 দিয়ে কাটা যায় এটাকে, 2 45 90, আর দুটা জিরো, অর্থাৎ 4,500। তাহলে এটাকে সিম্পলিফাই করলে গেলে হয় 4,500 গুণ 3 আর 3 9। তো এটাকে গুণ করলে কত হয়, আবার গুণ করে নি, দুটা জিরো বসে দিই, 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 4 9 36, আর 4 40, 40,500। কিন্তু এখানে দেখো অপশনে কিন্তু একটাও নেই, মনে হয় অপশন গুলো একটু ভুল আছে, তোমরা একটু এটা কারেকশন করে নেবে। অ্যান্সার আমার এটাই বেরোচ্ছে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যায়। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3 যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীদের সংখ্যার হার কত? খুবই সহজ। তো একটা হচ্ছে আমাদের ছাত্র আর একটা হচ্ছে আমাদের ছাত্রী, যাদের অনুপাত বলে দিয়েছি 2:3। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করব, 2:3 আছে কিনা, আমরা এখানে 2 কে আমরা 200 ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। আর 3 কে আমরা ধরলাম 300 জন ছাত্রী আছে। 2 কে ধরলাম আমরা 200 জন ছাত্রী আছে, আর 3 কে ধরলাম আমরা 300 জন ছাত্রী আছে। এবার বলেছে যদি 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, তাহলে 200-র 20, দেখো ভালো করে বুঝবে, 200-র 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্ত কতজন? তাহলে অপ্রাপ্ত হচ্ছে তোমার 80%, তাই না? তাহলে 200-র 80% মানে কত? 0 0 কাটা, 8 2 এ 16, অর্থাৎ 160। তাহলে 160 হচ্ছে আমাদের কি? অপ্রাপ্ত, ঠিক। আর ছাত্রীদের ক্ষেত্রে কি বলছে, যে 30% ছাত্রী প্রাপ্ত, তাহলে অপ্রাপ্ত কতগুলো? তাহলে 300-র 70% হচ্ছে অপ্রাপ্ত, তাই না? তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে নিই, 7 3 21, আর একটা জিরো, অর্থাৎ 210 জন। 210 জন হচ্ছে আমাদের অপ্রাপ্ত ছাত্রী, ঠিক আছে? এটা হচ্ছে অপ্রাপ্ত, অপ্রাপ্ত। এবার আমাদের এদের পার্সেন্ট জানতে চেয়েছে। টোটাল স্টুডেন্ট কত আমাদের? 200 জন, আর এখানকার 300 জন, টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের 500 জন। 500 জনের মধ্যে অপ্রাপ্ত কত, তাই না? তাহলে অপ্রাপ্ত এখানে যোগ করে আমরা কত পেলাম? 160 আর 210, তাই না? তাহলে
একটা 0, 6 আর 1 7, 2 আর 1 3, অর্থাৎ 370। তাহলে 500-র মধ্যে 370, 100-র মধ্যে কত, এটাই হয়ে যাবে পার্সেন্ট এখানকার, তাই না? তো এখানকার তোমার দুটা 0, এখানকার দুটা 0 ক্যান্সেল, আর এটাকে যদি 5 দ্বারা কাটা যায়, 5 7 35, 2 5 4 20, অর্থাৎ 74%। তাহলে অ্যান্সার এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার 74%। আশা করি বুঝতে পেরেছো। তো আজ এখানেই থাক, এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।